দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে কাল প্রিয় মাতৃভূমিতে পা রাখবেন গণতন্ত্রের স্বপ্ন পুরুষ তারেক রহমান। অপেক্ষায় গোটা জাতি। তারেক রহমানের নিরাপত্তা নিয়ে শঙ্কিত নয় বিএনপি। ঝুঁকি বিবেচনায় নেওয়া হয়েছে পরিকল্পনা। প্রস্তুত আইন শৃঙ্খলা বাহিনী। তারেক রহমানকে বরণ করতে বগুড়ায় মানুষের মাঝে উৎসবের আমেজ। শেষ মুহূর্তের সংস্কার কাজ চলছে রিয়াজ কাজী লেনে। দিল্লি ও কলকাতায় বাংলাদেশ দূতাবাসে হামলার চেষ্টা। ঢাকার তীব্র প্রতিবাদ। সম্পর্ক উন্নয়নের কথা জানালেন অর্থ উপদেষ্টা। রেমিটেন্স প্রণোদনার অর্থ ব্যাংকগুলোকে পরিশোধ করতে পারছে না সরকার। বকেয়া প্রায় 4,000 কোটি টাকা। তারল্য সংকটের আশঙ্কা। দেশে দিন দিন বেড়েই চলেছে অপরাধ। ছিনতাই, চুরি, ডাকাতি, খুন নিত্যদিনের ঘটনা। আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন। এবং কুষ্টিয়ার মহাসড়কে বেড়েই চলেছে অবৈধ যানের দৌরাত্ম্য। চালকদের নেই প্রশিক্ষণ। প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, হচ্ছে প্রাণহানি। কাল দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ নির্বাসনের অবসান কাটিয়ে প্রিয় মাতৃভূমিতে বৃহস্পতিবার পা রাখবেন গণতন্ত্রের স্বপ্নপুরুষ। রাজনৈতিক লড়াই, পারিবারিক বেদনা সবকিছু ছাপিয়ে তার দেশে ফেরার প্রতীক্ষায় গোটা দেশ। ফরুক বাবুর রিপোর্ট। দেশের চলমান পরিস্থিতিতে উৎকণ্ঠা থাকলেও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা নিয়ে শঙ্কিত নয় বিএনপি নেতারা। তারা বলছেন, তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে নেওয়া হচ্ছে সর্বোচ্চ প্রস্তুতি। ঝুঁকি বিবেচনায় সাজানো হয়েছে পরিকল্পনা। আর পুলিশ জানিয়েছে, প্রত্যাবর্তন ঘিরে আইন শৃঙ্খলা বাহিনীও নিয়েছে ব্যাপক প্রস্তুতি। সাইফুল রিপনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। দীর্ঘ প্রায় 17 বছর 3 মাসের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনে অংশ নেয়ার পাশাপাশি প্রচারণায় মাঠে থাকার ঘোষণাও দিয়েছেন তিনি। 25 তারিখে ইনশাআল্লাহ আপনাদের দয়া আল্লাহর রহমতে আমি দেশে ফিরে যাব। নির্বাচন ঘিরে চট্টগ্রামে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদুল্লাহ ও তফসিল ঘোষণার একদিন পর শরীফ ওসমান হাদির ওপর গুলির ঘটনা এবং দুটি সংবাদ মাধ্যমে হামলা ভাঙচুরের প্রেক্ষিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কিত রাজনৈতিক নেতারা। তাদের দাবি, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কোমর সোজা করে দাঁড়াতে হবে সরকারকে। সুস্পষ্টভাবে একটা অস্থিতিশীল ঘোলাটে পরিবেশ তৈরি করা, একটা বিভীষিকার পরিবেশ ইতিমধ্যে তৈরি করে ফেলেছে। করার আছে সরকারেরই, কিন্তু তারা করছে না। প্রথম থেকেই বলা হয়েছে পুলিশ বিভাগ ঠিক করেন, ইলেকশন কমিশন ঠিক করেন, দেশের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করেন। কিছু করেছে বলে আমি দেখিনি সরকার। বাংলাদেশে এখানে বলতে পারে ন্যূনতমভাবে মানুষের জানমাল গুরুতর বিপদের মধ্যে পড়ছে কিনা এরকম একটা বার্তা কিন্তু বাইরে কিন্তু যাচ্ছে। সরকারকে বলিষ্ঠভাবে দাঁড়াতে হবে, মাজায় শক্ত করে তাকে দুই পায়ের উপরে দাঁড়াতে হবে, সবাইকে আস্থার মধ্যে নিয়ে তারপরে পরবর্তী করণীয়গুলো সবাইকে নিয়ে একটা পরামর্শর মতন করে তারপরে হাঁটতে হবে। বিএনপি নেতাদের দাবি, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নিরাপত্তা নিশ্চিতে সজাগ তারা। সরকারকেও নিতে হবে সর্বোচ্চ ব্যবস্থা। ইতিহাসকে সাক্ষী রেখে অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরকে সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করবে ইনশাআল্লাহ। এই দেশের আপাময় জনগণ আমাদের নেতা, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে আছেন। উনি যেহেতু আসবেন, এই দেশের জনগণই উনার নিরাপত্তার ব্যবস্থা করবে। তারেক রহমানের দেশে ফেরা নিয়ে কোনো নিরাপত্তা ঝুঁকি দেখছেন না দলটির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমদ। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর হতে হবে বলে মনে করেন তিনি। একটি বৃহৎ দলের অ্যাক্টিং চেয়ারপারসন, তার নিরাপত্তা বিঘ্নিত করা এত সহজ নয়। রাষ্ট্রীয়ভাবেও তাকে প্রোটেকশন দেওয়া হবে, প্লাস বৃহৎ রাজনৈতিক দল বিএনপি, অগণিত কর্মী সমর্থক, তারাও অ্যাক্টিং চেয়ারম্যানের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করবে। সেটা নিয়ে আমরা খুব বেশি চিন্তিত নই। এদিকে পুলিশও বলছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরা নিয়ে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। বিপুল জনসমাগম হবে, সেটা মাথায় নিয়ে আমরা পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন করব এবং যে আনুষঙ্গিক অন্যান্য যে নিরাপত্তা সংক্রান্ত যে বিষয়গুলো আছে সেগুলো সবকিছু গুরুত্ব দিয়ে সম্পন্ন করেছে ইতিমধ্যে, এবং আশা করি সুষ্ঠু এবং সুন্দর পরিবেশে সার্বিক বিষয়টি সম্পন্ন হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে 300 ফিট সড়কে সংবর্ধনা মঞ্চ থেকে দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবেন। এরপর যাবেন এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মা খালেদা জিয়ার কাছে। হাসপাতাল থেকে গিয়ে উঠবেন গুলশান এভিনিউয়ের বাসভবনে। পুরো যাত্রাপথে তারেক রহমানের নিরাপত্তায় থাকবেন দলের নেতাকর্মীরা। সার্বক্ষণিক নিরাপত্তায় কাজ করবে চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স CSF। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।
তারেক রহমানকে বরণে প্রস্তুত বিএনপি। শেষ হয়েছে রাজধানীর ৩০০ ফিটের সংবর্ধনা মঞ্চের নির্মাণ কাজ। দেশের বিভিন্ন স্থান থেকে ইতোমধ্যে ঢাকায় আসতে শুরু করেছেন নেতাকর্মীরা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের স্বদেশ প্রত্যাবর্তনকে অবিস্মরণীয় করে রাখতে স্মরণকালের বৃহত্তম সমাবেশের আয়োজন করতে যাচ্ছে দলটি। সাদ আহমেদের রিপোর্ট। দীর্ঘ 18 বছরের নির্বাসিত জীবন শেষে আগামী বৃহস্পতিবার দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই ঐতিহাসিক প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজধানীর ৩০০ ফিট এলাকায় দলটির নেতাকর্মীদের মাঝে দেখা গেছে উৎসবের আমেজ। প্রিয় নেতাকে সংবর্ধনা দিতে তৈরি করা হয়েছে বিশাল মঞ্চ। সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে নেতাকর্মীদের ভিড়। রাজপথ থেকে জনপদ সবখানেই সাজ সাজ রব, বর্ণিল আলোকসজ্জা, ব্যানার আর ফেস্টুনে ছেয়ে গেছে রাজধানী সহ ৩০০ ফিট এলাকা। দিন গড়িয়ে রাত নামলেও কমেনি নেতাকর্মীদের ঢল। সুদূর গ্রাম কিংবা শহর, নেতাকর্মী সমর্থক সবার গন্তব্য এখন এই ৩০০ ফিট। শুধু নোয়াখালী চাটকিল সোনাইমুড়ি থেকে 50,000 লোকের সমাগম হবে এই মাঠে, এবং বাংলাদেশের ইতিহাসে এই বরণ আর কখনো হবে না। আমরা সারা বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা হচ্ছে আগামী 25 তারিখে আমাদের স্বাধীনতা রক্ষা কবচ, এই জিয়া পরিবারের জ্যেষ্ঠ সন্তান আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই বাংলাদেশে আসছেন। আগত নেতাকর্মীরা বলছেন দীর্ঘ 18 বছর ধরে এই দিনটির অপেক্ষায় রয়েছেন তারা। প্রিয় নেতাকে সামনে থেকে এক নজর দেখতেই আগে চলে এসেছেন তারা। জনাব তারেক রহমান দীর্ঘ 18 বছর পর দেশে ফিরছেন। তার এই বরণ করাকে কেন্দ্র করে, এটা ঐতিহাসিক সম্বর্ধনাকে কেন্দ্র করে তৃণমূল থেকে শুরু করে সব স্তরের নেতাকর্মীরা এত আনন্দ এবং এত উচ্ছ্বসিত যে এটাকে আমরা একটা ঈদের দিন হিসাবে মনে করছি। আনন্দ আর উৎকণ্ঠার মিশেলে ৩০০ ফিট এখন এক উৎসবের জনপদ। নেতাকর্মীদের দাবি, এই প্রত্যাবর্তনের মধ্য দিয়েই দেশের রাজনীতিতে সূচনা হবে এক নতুন অধ্যায়ের। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। দীর্ঘ 17 বছর পর দেশে ফিরছেন তারেক রহমান। ঘরের সন্তানকে বরণ করতে বগুড়ায় এখন সাধারণ মানুষের মাঝে বইছে উৎসবের আমেজ। শেষ মুহূর্তের সংস্কার কাজ চলছে শহরের সূত্রাপুর রিয়াজ কাজী লেনে অবস্থিত তারেক রহমানের স্মৃতি বিজড়িত বাড়িতে। সাধারণের প্রত্যাশা, তারেক রহমানের আগমনের মধ্য দিয়েই দূর হবে এই এলাকার উন্নয়নের বঞ্চনার আধার। সঞ্জু রায়ের প্রতিবেদন। দীর্ঘ 17 বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে উৎসবের আমেজ তার নিজ জেলা বগুড়ায়। ঘরের ছেলের আগমন ঘিরে নবরূপে সাজানো হচ্ছে শহরের সূত্রাপুর রিয়াজ কাজী লেনে অবস্থিত তার স্মৃতি বিজড়িত বাড়িটি। চলছে শেষ মুহূর্তের সংস্কার কাজ। 1973 সালে নির্মিত বাড়িটি 2000 সালে সংস্কার করে গ্রিন স্টেট নামে গড়ে তোলেন তারেক রহমান নিজেই। 2001 থেকে 2007 সালের রাজনীতির ব্যস্ত সময়ে তারেক রহমান বগুড়ায় আসলে এই বাড়ি থেকেই পরিচালনা করতেন রাজনৈতিক কার্যক্রম। তারেক যে আসার কথার মতো শুনে আন্তর খুব আনন্দ উৎসব করতেছি আমরা, এটাই দোয়া রাখি উনি আবার আসুক আমাদের মাঝে। আমি তো দেখছি খুব সুন্দর লাগতেছে, আবার আমাদের মাঝে আবার প্রাণ ফিরে পাবো। নেতাকর্মীদের আশা, নির্বাচনের আগে বগুড়ায় এসে আবারও নিজের এই বাড়িতেই থাকবেন তারেক রহমান। প্রস্তুতি এখন যেটা চলছে, চলো চলো ঢাকায় চলো। আমরা এখন প্রতিটা গ্রাম থেকে ছাত্রদল বলেন, যুবদল বলেন, যাই কিছু বলেন, এখন আমরা সবাই ছুটছি। এদিকে দলের শীর্ষ এই নেতার আগমনের খবরে উচ্ছ্বসিত তার নিজ দলের নেতাকর্মীরাও। তাকে ঘিরে এই জেলার মানুষের আবেগ ও ভালোবাসা বরাবরই বেশি। তারা বলছেন তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন হবে ইতিহাসের সাক্ষী। বাংলাদেশের মানুষ অধীর আগ্রহের অপেক্ষায় আছে যে তারেক রহমান দেশে আসবে, দেশের রাজনীতির হাল ধরবে, দেশের মানুষকে নিয়ে চিন্তা করবে, দেশের উন্নয়ন নিয়ে ভাববে। আমরা আসলে সেই আশায় অপেক্ষায় আছি। বাংলাদেশে আসার পরে বগুড়ায় আসবে, আমরা মনে করি তারেক রহমান সারা বাংলাদেশ তথা আমাদের পরিবারের থেকেও আমরা তারেক রহমানকে বেশি ভালোবাসি। বগুড়ার সোল দেশে দাসিচ্ছে, আমরা সগলি অনেক খুশি। দিনমজুর থেকে শুরু করে নেতাকর্মী সকলের এই অনুভূতি জানান দেয় তার প্রতি বগুড়াবাসীর ভালোবাসা কিছুটা হলেও বেশি। তার আগমনের মধ্য দিয়ে দূর হবে বগুড়ার উন্নয়ন বঞ্চনার সকল গল্প, এমনই প্রত্যাশা সকলের। সঞ্জু রায়, দেশ টিভি, বগুড়া।
দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের পর কলকাতার উপ-দূতাবাস ঘেরাও করে হামলার চেষ্টা চালিয়েছে উগ্র হিন্দু চরমপন্থীরা। দুপুরে ব্যারিকেড ভেঙে প্রবেশের চেষ্টা চালায় তারা। বাংলাদেশ মিশনের ধারাবাহিক হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়েছে ঢাকা। লুৎফর কবিরের রিপোর্ট। আবারও আক্রান্ত ভারতের দিল্লির বাংলাদেশ হাইকমিশন। এবার হাইকমিশন ঘেরাও করে ভেতরে প্রবেশের চেষ্টা চালাতে দেখা গেছে একদল উগ্র হিন্দু চরমপন্থীদের। মঙ্গলবার দুপুরে বাংলাদেশ মিশন প্রাঙ্গণে কয়েক হাজার লোক জড়ো হয়। দুদেশের কূটনৈতিক টানাপোড়েনের মাঝেই এদিন বড় সমাবেশের ডাক দেয় বিশ্ব হিন্দু পরিষদ, ভিএইচপি এবং সর্ববৃহৎ হিন্দু যুব সংগঠন বজরং দল। কারো হাতে লাঠি, কারো হাতে দেখা যায় গেরুয়া পতাকা। হাই কমিশনের দিকে জুতা ছুড়তে দেখা যায় উগ্রপন্থীদের। এ সময় জয় শ্রীরাম স্লোগান দেয় কেউ কেউ। পরিস্থিতি আরও খারাপের দিকে যাওয়ায় এলাকায় 3 স্তরের ব্যারিকেড বসিয়ে অতিরিক্ত পুলিশ ও আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। ব্যারিকেড ভেঙে কেউ কেউ ঢুকে পড়ার চেষ্টা চালায়। বিক্ষুব্ধদের দাবি, বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন চলছে, এ বিষয়ে ব্যবস্থা নেওয়ারও দাবি তুলেছে তারা। ভিয়েনা কনভেনশন অনুযায়ী ভারত বিদেশি মিশন ও দূতাবাসের নিরাপত্তা নিশ্চিতের প্রতিশ্রুতি দিলেও মঙ্গলবারের ঘটনা প্রমাণ করে তা এক প্রকার ব্যর্থ। সোমবারও বিজেপির পশ্চিমবঙ্গ শাখার প্রধান শুভেন্দু অধিকারী কলকাতার বাংলাদেশ হাইকমিশনের সামনে দলবল নিয়ে বিশৃঙ্খলা করেছেন। তিনি হুমকি দিয়েছেন, কলকাতায় বাংলাদেশের হাইকমিশন রাখতে দেয়া হবে না। এরপরই কলকাতার উপদূতাবাসের উদ্দেশ্যে মিছিল নিয়ে ছুটে যায় হিন্দুত্ববাদী সংগঠনগুলো। এক পর্যায়ে তাদের ঠেকিয়ে দেয় পুলিশ। তবে এখানেও ব্যারিকেড ভেঙে সামনে এগোনোর চেষ্টা করে তারা। ধারাবাহিক এসব ঘটনার কড়া প্রতিবাদ জানিয়েছে ঢাকা। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। এদিকে ঢাকা দিল্লি সম্পর্কে সাম্প্রতিক উত্তেজনার মধ্যে আবারও ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারতে বাংলাদেশের বিভিন্ন কূটনৈতিক মিশনের সামনে সহিংস ও বিক্ষোভের ঘটনায় উদ্বেগ ও নিন্দা জানিয়ে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন এবং কূটনীতিকদের নিরাপত্তা নিশ্চিতে দিল্লিকে আহ্বান জানায় ঢাকা। আর দুদেশের মধ্যকার সম্পর্ক উন্নয়নে সরকার কাজ করছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। জানাচ্ছেন ঝর্ণা রায়। গেল শনিবার নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের বাইরে সংঘটিত সহিংসতা ও বিক্ষোভ। 22 ডিসেম্বর বিভিন্ন উগ্রপন্থী ব্যক্তিদের দ্বারা শিলিগুড়িতে বাংলাদেশ ভিসা সেন্টার ভাঙচুরের ঘটনা ঘটে। এই সহিংসতা ও বিক্ষোভ মঙ্গলবারও দিনভর নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন এবং মুম্বাই উপ হাইকমিশনের সামনেও ঘটে। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সকালে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। তলবের বিষয় নিয়ে পরে সংবাদ বিজ্ঞপ্তি দেয় পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয় জানায়, ভারতে বাংলাদেশের বিভিন্ন কূটনৈতিক মিশনের বাইরে সহিংস ও বিক্ষোভের ঘটনায় ঢাকা উদ্বিগ্ন। একই সঙ্গে এসব কর্মকাণ্ডের নিন্দাও জানায় ঢাকা। এ ধরনের ঘটনা পূর্ব পরিকল্পিত উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘটনাগুলো কেবল কূটনৈতিক কর্মীদের নিরাপত্তাকেই হুমকি সম্মুখীন করে না, বরং দুই দেশের শান্তি ও সহনশীলতাকেও নষ্ট করে। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যেন না হয়, এজন্য তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানায় ঢাকা। একই সঙ্গে ভারতে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন এবং সংশ্লিষ্ট স্থাপনাগুলিতে নিরাপত্তা নিশ্চিতেরও আহ্বান জানায় ঢাকা। ভারত যথাযথ ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিকালে মন্ত্রণালয়ের মুখপাত্র সাংবাদিকদের জানান, চলমান পরিস্থিতির কারণেই সাময়িক বন্ধ রাখা হয়েছে ভিসার সব কার্যক্রম। গতকাল যেমন প্রতিবাদ হয়েছে, আজকেও তেমন প্রতিবাদ হয়েছে। এটা জেনেই সেই প্রেক্ষিতেই আজকে এই তলবের ঘটনা ঘটে এবং সেখানে গভীর উদ্বেগ প্রকাশ করা হয় এবং তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এরকম তারা যথাযথ পদক্ষেপ নেবেন। এদিকে সচিবালয় এ নিয়ে কথা বলেন অর্থ উপদেষ্টা। বলেন, দেশটির সঙ্গে রাজনৈতিক সম্পর্ক স্বাভাবিক রাখতে সরকার কাজ করছে। দুই দেশের মধ্যে যদি কোনো তিক্ততা না হয়, এই যে বাইরে থেকে যেই করে থাকে, আমরা চাচ্ছি না এটা দুইটা দেশে অ্যাপারেন্টলি কোনো তো ঝামেলা নাই আমাদের সাথে, যে ট্রেডের ব্যাপার না ইকোনমিকের সাথে বললাম। ঝর্ণা রায়, দেশ টিভি, ঢাকা।
রেমিটেন্স প্রণোদনার অর্থ ব্যাংকগুলোকে পরিশোধ করতে পারছে না সরকার। 5 মাসেরও বেশি সময় ধরে বকেয়া অর্থের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 4,000 কোটি টাকা। এর মধ্যে শুধু ইসলামী ব্যাংকেরই বকেয়া 1200 কোটি টাকার কাছাকাছি, আর অগ্রণী ব্যাংকের বকেয়া 500 কোটি টাকা। দীর্ঘ সময় এই অর্থ আটকে থাকলে তারল্য সংকটে পড়ার আশঙ্কা ব্যাংকগুলোর। সাদিয়া লাবনীর প্রতিবেদন। দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি প্রবাসী আয় বা রেমিটেন্স। বৈধ পথে রেমিটেন্স পাঠাতে প্রবাসীদের উৎসাহিত করতে বেশ আগে থেকেই 2.5% হারে প্রণোদনা দিয়ে আসছে সরকার। সরকারের পক্ষ হয়ে বরাবরই ব্যাংকগুলো এই প্রণোদনা দিয়ে থাকে, আর বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে সেই অর্থ পরিশোধ করে সরকার। তবে এবার ঘটেছে ভিন্ন ঘটনা। 5 মাসেরও বেশি সময় ধরে এই অর্থ পরিশোধ করতে পারছে না সরকার। রেমিটেন্স আনায় দেশের শীর্ষ ব্যাংক ইসলামী ব্যাংকের বকেয়া জমেছে প্রায় 1200 কোটি টাকা, অগ্রণী ব্যাংকের বকেয়া 500 কোটি। 30 নভেম্বর পর্যন্ত সিটি ব্যাংকের 185 কোটি, ব্র্যাক ব্যাংকের 145 কোটি, ট্রাস্ট ব্যাংকের 400 কোটি ও পূবালী ব্যাংকের বকেয়া জমেছে 160 কোটি টাকা। সরকারি বেসরকারি সব ব্যাংক মিলে বকেয়ার পরিমাণ প্রায় 4000 কোটি টাকা। যারা বেনিফিশিয়ারি তাদেরকে আমরা দিয়ে দিই, আমাদের ফান্ড থেকেই দেই। তারপরে বাংলাদেশ ব্যাংকে আমরা চাই, বাংলাদেশ ব্যাংক কালেক্ট করে, সেটা আবার গভর্নমেন্ট থেকে বাংলাদেশ ব্যাংক নিয়ে দেয়। এখন অবশ্য কয়েক মাসের বকেয়া হয়েছে, সেটা 5 মাস ধরেন হবে আমাদের বকেয়া আছে। পরিমাণটা হয়তো 1200 কোটির কাছাকাছি হবে। এখনো 500 কোটি টাকা বাকি আছে। এটা আমরা আলোচনা করেছি বাংলাদেশ ব্যাংকের সাথে। তারা বলেছেন যে এটা আমরা মন্ত্রণালয় থেকে ছাড় না পাইলে এটা দিতে পারছি না, এই জন্য আমাদেরকে বিলম্ব হচ্ছে। তারা বলছেন বকেয়া দীর্ঘমেয়াদী হলে ক্ষতিগ্রস্ত হবে ব্যাংক খাত, বাড়বে তারল্য সংকট। একটা ব্যাংকের তো পাবলিকের জনগণের টাকা নিয়ে ব্যাংকের ব্যবসা করে, পাবলিক ডিপোজিটে এখানে ডিল করে মূলত। সেই ডিপোজিটের একটা পোর্শনই তো এখানে ব্যয় করা হয়েছে। সেটা যদি আমরা প্রপারলি ব্যাংকের ব্যবহারের জন্য আনতে না পারি, তাহলে সেটা একটা স্টক আপ হয়ে থাকে এবং সেখানে ব্যাংকের তো একটা খাতের বিনিয়োগের থেকে ওই টাকাটা তো অলসভাবে আটকে থাকে। আর দ্রুতই এই সমস্যার সমাধান হবে বলে আশাবাদী কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংক একটু পেতে বিলম্ব হচ্ছে, যেহেতু সরকারি পর্যায় থেকে এই টাকাগুলো আসতে একটু বিলম্ব হচ্ছে। যখনই সরকার এই টাকাটা দেবেন এই পারপাসে, তখনই এই টাকাটা ডিস্ট্রিবিউট করা হবে। শীর্ষস্থানীয় ব্যাংকগুলো এই চাপ সামলে নিতে পারলেও মাঝারি বা দুর্বল ব্যাংকগুলো তারল্য সংকটে পড়ছে বলে জানান সংশ্লিষ্টরা। সাদিয়া লাবনী, দেশ টিভি, ঢাকা। দেশে দিন দিন বেড়েই চলেছে অপরাধ। ছিনতাই, চুরি, ডাকাতি থেকে শুরু করে খুন এখন যেন নিত্যদিনের ঘটনা। গেল 11 মাসের পরিসংখ্যান বলছে সারা দেশে মামলার সংখ্যা ছাড়িয়েছে 1,68,000। এর মধ্যে হত্যা মামলা 3,500-এরও বেশি। মানবাধিকার সংস্থাগুলোর তথ্য বলছে গেল 11 মাসে অন্তত 230 জন গুলিবিদ্ধ হয়েছেন, এর মধ্যে প্রাণ হারিয়েছেন 80 জন। এমন পরিস্থিতিতে নির্বাচন সামনে রেখে অপরাধ দমনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন বিশ্লেষকেরা। ইউসুফ ভুইয়ার বিশেষ রিপোর্ট। পাল্লা দিয়ে বাড়ছে বিভিন্ন ধরনের অপরাধ। পুলিশ সদর দপ্তরের পরিসংখ্যান বলছে গেল 11 মাসে চুরি, ডাকাতি, সন্ত্রাসী কার্যক্রম সহ বিভিন্ন অভিযোগে সারা দেশে মামলা হয়েছে 1,68,505টি। প্রতিদিন গড়ে 5 শতাধিক মামলা হচ্ছে। তুচ্ছ ঘটনা থেকে শুরু করে পূর্বশত্রুতা বা রাজনৈতিক প্রতিহিংসা কোনো কিছুই বাদ যাচ্ছে না তালিকা থেকে। তবে সবচেয়ে শঙ্কা খুনের পরিসংখ্যান নিয়ে। গেল 11 মাসে সারা দেশে খুনের মামলা হয়েছে 3,509টি। এর মধ্যে জানুয়ারিতে 294টি, ফেব্রুয়ারিতে 300টি, মার্চে 316টি, এপ্রিলে 336টি, মে মাসে 341টি, জুনে 344টি, জুলাইয়ে 362টি, আগস্টে 321টি, সেপ্টেম্বরে 297টি, অক্টোবরে 319টি এবং নভেম্বরে 279টি মামলা হয়েছে। মানবাধিকার সংস্থাগুলোর তথ্য আরও ভয়াবহ। তাদের মতে গেল 11 মাসে গুলিবিদ্ধ হয়েছে অন্তত 230 জন। এর মধ্যে প্রাণ হারিয়েছে 80 জন। এই সংখ্যা কেবল পরিসংখ্যান নয়, বরং একটি পরিবারের স্বপ্নভঙ্গের গল্প। এদিকে নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে অপরাধ কার্যক্রম। রাজপথে ভোটের দামামার আগেই বাজতে শুরু করেছে মৃত্যু ঘণ্টা।
রাজধানীর ব্যস্ততম সড়কে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় সম্ভাব্য প্রার্থী ওসমান হাদিকে। ঘাতকরা অস্ত্র উঁচিয়ে বীর দর্পে পালিয়ে গেলেও রেখে গেছে একরাশ আতঙ্ক। এর আগে বন্দরনগরী চট্টগ্রামে হামলার শিকার হন বিএনপির এক প্রার্থী। আর সাম্প্রতিক পরিস্থিতিতে নিরাপত্তার শঙ্কা জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান নারায়ণগঞ্জ বিএনপির এক প্রার্থী। তফসিল ঘোষণার পরও আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হওয়া নির্বাচনের পথে বাধা সৃষ্টি করবে বলে মনে করছেন অপরাধ বিশ্লেষকরা। সেই সঙ্গে কারাগারের বাইরে থাকা শীর্ষ সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে না পারলে আতঙ্ক থাকবে বলছেন তারা। নির্বাচন উপযোগী আইনশৃঙ্খলা পরিস্থিতি তৈরি করার জন্য যে সিদ্ধান্তগুলো বাস্তবতার নিরীক্ষে যে সিদ্ধান্তগুলো তাদের নিজেদের নেওয়া প্রয়োজন, যেভাবে নিজেদের মধ্যে সমন্বয় করে দায়িত্ব পালন করা প্রয়োজন, এই জায়গাতে ঘাটতি আছে। যদিও প্রশাসন বলছে নির্বাচনী পরিবেশ নিশ্চিতে প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী। চলছে সন্ত্রাসী কার্যক্রমে সম্পৃক্তদের গ্রেপ্তারের চেষ্টা। নির্বাচনের জন্য যে আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা, সে ব্যাপারে আমাদের যথেষ্ট তৎপরতা রয়েছে এবং কোনোভাবেই যেন কেউ আইনশৃঙ্খলা বিনষ্ট করতে না পারে, সেই জন্য আমরা রাত দিন পরিশ্রম করছি। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য কেবল রাজনৈতিক সদিচ্ছা নয়, বরং জানমালের নিরাপত্তা নিশ্চিত করাই এখন বড় চ্যালেঞ্জ বলছেন সংশ্লিষ্টরা। ইউসুফ ভুঁইয়া, দেশ টিভি, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে দলটির পক্ষ থেকে রাজধানীর ৩০০ ফিটে সংবর্ধনা মঞ্চ তৈরি করা হয়েছে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী হাসান আল মাহমুদ। হাসান, মঞ্চের সর্বশেষ পরিস্থিতি কি বলছেন নেতাকর্মী সমর্থকেরা, আমাদেরকে জানাবেন। মিশু, ধন্যবাদ আপনাকে। আমরা ৩০০ ফিটে অবস্থান করছি, যেখানে ইতিমধ্যে তারেক রহমানের জন্য যে মঞ্চ সেটি কিন্তু ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে এবং আমরা দেখছি যে রাতেও যেরকম বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এখানে ভিড় করেছে। সকাল থেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পুরো ৩০০ ফিট এলাকায় কিন্তু অসংখ্য নেতাকর্মী এসেছেন এবং তার জন্য যে সার্বিক প্রস্তুতি ইতিমধ্যে কিন্তু সম্পূর্ণ করেছে এবং পুরো ৩০০ মিনিট এলাকায় যে মঞ্চ সেটি কিন্তু প্রস্তুত হয়েছে এবং পুরো রাস্তায় কিন্তু এলসিডি যে স্ক্রিন সেটি নির্মাণ করছে এবং আনুষঙ্গিক সাউন্ড সিস্টেম সহ যেসব কার্যক্রম সেটি কিন্তু পুরোদমে চলছে। আমরা দেখেছি সারা রাতে কিন্তু এরকম কাজ হয়েছে এবং সকাল থেকেই কিন্তু বিভিন্ন জায়গা থেকে ইতিমধ্যে নেতাকর্মীরা তারা এখানে আসছেন এবং তারা এই ভিড় করছেন। তারেক রহমানকে ঘিরে যে উন্মাদনা সেটি কিন্তু আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি। সকাল থেকে কিন্তু নেতাকর্মীরা এখানে ভিড় করছেন এবং এই যে তাকে ঘিরে 17 বছর পরে তিনি দেশে ফিরছেন, তাকে ঘিরে যে উন্মাদনা সেটি কিন্তু চোখে পড়ার মতো এবং অসংখ্য মানুষ কিন্তু ইতিমধ্যে ভিড় করছেন এই এলাকাতে আমরা দেখতে পাচ্ছি এবং এই 17 বছর পরে তার প্রত্যাবর্তনে আসলে বিএনপির অঙ্গ সংগঠনের যেসব নেতাকর্মীরা আছে তারা কিন্তু উজ্জীবিত এবং আগামী নির্বাচন ঘিরে বিএনপির যে উন্মাদনা সেটি কিন্তু কয়েকদিন বাড়িয়ে দিতে সক্ষম হবে তারেক রহমানের দেশে আগমন। একই সাথে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যেহেতু তিনি অসুস্থ, সে কারণেই কিন্তু বাড়তি কিছুটা আগ্রহ আরো সাধারণ মানুষের সেটা কিন্তু তৈরি হয়েছে এবং পুরো আয়োজনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ব্যাপক আয়োজন কিন্তু ইতিমধ্যে বিএনপির পক্ষ থেকে নেওয়া হয়েছে এবং এখন শেষ। হাসান, আপনাকে ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম আমাদের সহকর্মী হাসান আল মাহমুদের সঙ্গে, জানাচ্ছিলেন তারেক রহমানের সংবর্ধনা মঞ্চের সর্বশেষ পরিস্থিতি। দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে ঘন কুয়াশা ও হিমেল হাওয়ার দাপটে বেড়েছে শীতের তীব্রতা। এই নিয়ে বিস্তারিত জানাতে যোগ হচ্ছেন সহকর্মী জামাল বাদশা। জামাল, শীতের প্রকোপ কেমন দেখছেন? নিম্ন আয়ের মানুষ সহায়তা পাচ্ছেন কিনা আমাদেরকে জানাবেন।
মিশু, আপনাকে ধন্যবাদ। আসলে আমি পঞ্চগড় থেকে বলছি। পঞ্চগড়ে যে ঠান্ডা, সেই ঠান্ডায় কিন্তু আসলে জনজীবন কিন্তু অনেকটা স্থবির হয়ে পড়েছে। আসলে এই শীতে বাঘ কাঁপে, যদিও এখন বন জঙ্গল নেই, বাঘের দেখা মিলছে না, তবে মানুষের যে কাঁপছে এবং পশু পাখি যে কাঁপছে সেটি আসলে আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে আজকে সকালে যদি বলি যে তাপমাত্রার পারদ যদিও 11.6 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া অবপিস, কিন্তু এই তাপমাত্রা থাকলেও কিন্তু আমরা দেখেছি যে পঞ্চগড়ে যে কনকনে ঠান্ডা, উত্তরের যে হিমেল হাওয়া, সেই হিমেল হাওয়া কিন্তু অনবরতই কিন্তু আসলে এখানকার মানুষকে ভোগান্তিতে ফেলছে। এখানকার মানুষ কিন্তু জরুরি প্রয়োজন ছাড়া কিন্তু আসলে কাজে বের হচ্ছে না। বিশেষ করে আপনাকে যদি আমি জানাই যে পঞ্চগড়ের যে জনজীবন, সেই জনজীবন অনেকটা স্থবির হয়েছে, কারণ এখানকার অধিকাংশ মানুষ কিন্তু শ্রম বিক্রি করে জীবিকা নির্বাহ করে, যেই কারণে কিন্তু এখানে মানুষের কষ্টটা কিন্তু শীত এলেই কিন্তু অনেকাংশে বেড়ে যায়। এরকম আমরা দেখেছি। বিশেষ করে আমরা দেখেছি যারা নদী থেকে পাথর উত্তোলন করে, বালু উত্তোলন করে, তাদের অবস্থা কিন্তু অত্যন্ত শোচনীয় হয়ে পড়েছে। তারা কিন্তু আসলে কনকনে ঠান্ডা পানিতে নামতে পারছে না, বালু উঠতে পারছে না, পাথর উঠাতে পারছে না, যেই কারণে তাদের কিন্তু দৈনন্দিন যে আয় অনেকাংশে কিন্তু কমে গেছে। এরকম আমরা দেখেছি। আমরা যদি দেখাতে চাই, কিছুক্ষণ আগেও কিন্তু আমরা এই যে গ্রামীণ যে দৃশ্যটি দেখছি, সেই দৃশ্যটি আসলে ঘন কুয়াশায় ঢাকা ছিল, অর্থাৎ 10 মিটার সামনে দেখার মতো কিন্তু সেই পরিবেশ কিন্তু ছিল না, এরকম একটি অবস্থা। এখন কিন্তু কিছুটা বেলা বাড়ার সাথে সাথে কুয়াশা অনেকটা কেটে গেছে। তবে এখানে যে হিমেল বাতাস এবং এখন পর্যন্ত যে শিশির বিন্দু, সেটি কিন্তু অনবরত ঝরছে অনবরত, যেই কারণে কিন্তু এখানকার যে বীজতলা, সেই বীজতলা বড় বীজতলা, সেটি কিন্তু নষ্ট হওয়ার একটা উপক্রম দেখা দিয়েছে। এদিকে কিন্তু আমরা দেখেছি যে জেলা প্রশাসন থেকে প্রায় 8,500 শীতবস্ত্র বিতরণ করা হয়েছে, যেটি কিন্তু এই জেলার জন্য যথেষ্ট নয় বলে আমরা জানতে পেরেছি। এইখানে যেহেতু অনেকেই মানুষ অসহায় এবং ছিন্নমূল রয়েছে, সেই কারণে এই শীতবস্ত্র যথেষ্ট নয়, সে আরো শীতবস্ত্র দরকার। যেই কারণে এখানকার যারা স্থানীয় বাসিন্দা রয়েছে, যারা অসহায় মানুষ রয়েছে, তারা দাবি জানিয়েছে, যারা বিত্তবান রয়েছেন, যারা দানবী রয়েছেন, যারা স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছেন, সরকারের পাশাপাশি যেন তারা এগিয়ে আসে। এই ছিল পঞ্চগড় থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। মিশু, বাবু, আপনাকে ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম সহকর্মী রাশেদুজ্জামান বাবুর সঙ্গে, জানাচ্ছিলেন পঞ্চগড় থেকে শীতের প্রকোপ প্রসঙ্গে। যাচ্ছি পরবর্তী সংবাদে। এবারে আইডিএলসি জনতার ভোট। বিএনপির দুর্গ হিসেবে পরিচিত জেলা বগুড়া। নির্বাচনে জেলার 2টি আসনে প্রার্থী হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির এই 2 শীর্ষ রাজনীতিকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে মাঠে তৎপর জামায়াত প্রার্থীরা, মাঠে সক্রিয় এনসিপি সহ অন্য দলগুলো। তবে 17 বছর রাজনৈতিক বৈষম্যের শিকারের পর এবার উন্নয়ন চান ভোটাররা। বগুড়া থেকে সঞ্জু রায়কে সঙ্গে নিয়ে তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন। উত্তরাঞ্চলের প্রবেশদ্বার ও রাজনীতির অন্যতম কেন্দ্রবিন্দু বগুড়া। 12টি উপজেলা ও 7টি সংসদীয় আসন নিয়ে গঠিত এই জেলায় বইছে এখন নির্বাচনের পূর্ণ আমেজ। বগুড়া সদর আসন থেকে প্রথমবারের মতো নির্বাচন করতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অন্যদিকে বেগম খালেদা জিয়া প্রার্থী হয়েছেন বগুড়া 7 আসন থেকে। একটি আসন ছাড়া বাকি আসনগুলোতে প্রার্থী চূড়ান্ত করে নিজেদের অস্তিত্ব ও আধিপত্য ধরে রাখতে মরিয়া বিএনপি। বগুড়া যে শহীদ জিয়ার জন্মভূমি, তারেক রহমান বাড়ি, খালেদা জিয়ার শ্বশুর বাড়ি, যা ছিল ভোট ব্যাংক বলতে যা বোঝায়, সো আমি আশা করি যে ভোটের সংখ্যা আনুপাতিক হারে বৃদ্ধি হবে ইনশাআল্লাহ। পিছিয়ে নেই জামায়াতও। সবকটি আসনে দলীয় প্রার্থী ঘোষণার পর সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে তৎপরতা চালাচ্ছে দলটি। জামাতের নেতৃত্বের প্রতি আস্থা রাখছে, বিশেষ করে মানুষ এটি বিশ্বাস করে যে অসৎ নেতৃত্বের কারণে এই 54 বছরে জাতির উন্নয়নটা হয়নি। মানুষের বক্তব্যটা আজকে আমরা সবগুলো দলকে দেখেছি, জামাতকে একবার দেখব। এদিকে নিজেদের অভ্যুত্থানের পক্ষে শক্তি দাবি করে মাঠে রয়েছে এনসিপিও।
একটি আসন বাদে বাকিটিতে প্রার্থী চূড়ান্ত না করলেও জনসমর্থন পাওয়ার ব্যাপারে আশাবাদী দলটি। জাতীয় নাগরিক পার্টিকে মানুষ সাদরে গ্রহণ করেছে এবং স্বতঃস্ফূর্তভাবে তারা আমাদেরকে ভোট দিয়ে মাধ্যমে ব্যালট বিপ্লবের মাধ্যমে আমাদের জয়যুক্ত করবে বলে আমরা বিশ্বাস করি। তবে রাজনীতির এই ডামাডোলে ভোটারদের প্রধান চাওয়া দীর্ঘদিনের সমস্যার সমাধান। বিজয় দিবসের আগে সিটি কর্পোরেশন বাস্তবায়নের কথা থাকলেও তা ঝুলে আছে আমলাতান্ত্রিক জটিলতায়। বিমানবন্দর থাকলেও চালু হয়নি বাণিজ্যিক ফ্লাইট, কোনো আন্তর্জাতিক ম্যাচ হয়নি শহীদ চান্দু স্টেডিয়ামে। এছাড়া বগুড়া সিরাজগঞ্জ রেলপথ প্রকল্প ও তীব্র যানজট এখন শহরবাসীর নিত্যসঙ্গী। বিমানবন্দর, রেল স্টেশন, রেল জংশন এগুলো চাই। বগুড়া শহর সিটি কর্পোরেশনে অনুমোদন হবে নির্বাচনের আগে, এটাও কথা দেওয়া হলো, কিন্তু সেটাও বাস্তবায়ন হলো না। এমন একটা জনপ্রতিনিধি আমরা নির্বাচিত করব যাকে বগুড়ার 100% সমস্ত কিছু এই 17 বছর গ্যাপ যদি আমরা ফিল আপ করতে পারি। আগে হেনে ধানের শেষ পূর্ব আমলে চেষ্টা কর্মটিকার আগার জন্য। উন্নয়ন বঞ্চিত বগুড়াবাসী এবার চান এমন এক নেতৃত্ব যিনি পুন্ড্রনগরীর হারানো গৌরব ফিরিয়ে আনবে। দীর্ঘদিন রাজনৈতিক বৈষম্যের শিকার এই বগুড়ার মানুষ। গত 17 বছরে হয়নি তেমন কোনো উল্লেখযোগ্য উন্নয়ন। তাই আগামী নির্বাচনকে সামনে রেখে এই বৈষম্যের অবসান ঘটাতে চান এখানকার ভোটাররা। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, বগুড়া। কুষ্টিয়ার মহাসড়কগুলোতে বেড়েই চলেছে অবৈধ যানের দৌরাত্ম্য। ফলে প্রতিনিয়তই ঘটছে ছোট বড় দুর্ঘটনা, হচ্ছে প্রাণহানি। এসব যানের নেই কোনো লাইসেন্স, ড্রাইভারদেরও নেই কোনো প্রশিক্ষণের কাগজ। তারপরেও কুষ্টিয়ার অভ্যন্তরীণ সড়ক ও মহাসড়কে অবাধে দাপিয়ে বেড়াচ্ছে এসব অবৈধ যানবাহন। তবে বরাবরের মতোই পুলিশ বলছে মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধে কাজ করছেন তারা। কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। এটি কুষ্টিয়া ঈশ্বরদী মহাসড়কের ভেড়ামারা এলাকার দৃশ্য। এভাবেই কুষ্টিয়ার মহাসড়কগুলোতে অবাধে চলছে নছিমন করিমন, 3 হুইলার সহ 3 চাকার এসব অবৈধ যান। ঝুঁকিপূর্ণভাবে বহন করছে ইট, গাছের গুঁড়ি সহ অতিরিক্ত ভারী মালামাল। এসব যানবাহনের নেই কোনো লাইসেন্স, ড্রাইভারদেরও নেই কোনো প্রশিক্ষণ। এতে প্রতিনিয়তই সড়কে ঘটছে ছোট বড় দুর্ঘটনা, প্রাণ যাচ্ছে পথচারীদের। গত 1 মাসে এ জেলায় 100-এরও অধিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে 14 জনের, আর আহত হয়েছে 50 জনেরও অধিক। এসব যান মহাসড়কে সাধারণ পথচারীদের আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। সম্পূর্ণরূপে অবৈধ, এরা পুলিশে মেনটেন করে যেভাবে চলছে আমাদের জীবনের জন্য খুবই ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে। ভাবে এই গাড়িগুলো চলছে তাতে আমাদের জীবনের জন্য একটা ঝুঁকির কারণ। মহাসড়কগুলোতে দাপিয়ে বেড়ানো অবৈধ যান চালকেরা গাড়ির কাগজ বা প্রশিক্ষণ না থাকার বিষয়টি স্বীকার করে বলছেন সবাইকে ম্যানেজ করেই মহাসড়কে যানবাহন চালাচ্ছেন তারা। এগুলা চলা অবৈধ, তারপরে ধরেন আমাদের এখন কর্ম এটার, বুঝছেন, আমাদের ড্রাইভিং লাইসেন্স আছে কিন্তু গাড়ির লাইসেন্স নাই। গাড়ির কোনো লাইসেন্স নাই, অবৈধ গাড়ি। হ্যাঁ, বাধা দেয় তো, টাকা পয়সা দিয়ে পারে। প্রতিনিয়তই সড়কে দুর্ঘটনার অন্যতম কারণ এসব অবৈধ যানবাহন, এমনটিই মনে করেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। মহাসড়কে দুর্ঘটনা রোধে অবৈধ এসব যানবাহন চলাচল বন্ধের পাশাপাশি এসব তৈরির কারখানাগুলোর দিকেও নজর দেওয়ার দাবি তাদের। কারখানাগুলো তাদের উপরে সরকারের একটা অবশ্যই একটা থাকবে, নিয়ন্ত্রণ থাকবে যে কোন কারখানা তৈরি করতে পারবে এবং তাদের কি স্ট্যান্ডার্ড তৈরি করতে হবে। তবে বরাবরের মতোই হাইওয়ে পুলিশ বলছে মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধে অভিযান চালাচ্ছেন তারা। না, আমরা এটা জরিমানা দিয়ে দিচ্ছি, মামলা দিয়ে দিচ্ছি ভাই। তারা মামলা ভাঙ্গায় বা যেটা আটক থাকে গাড়ি, পরে মামলা ভাঙ্গানোর পরে চলে যায়। আমরা চালাচ্ছি আমাদের গতানুগতিক, আমাদের এটা রুটিন ডিউটি, কাজ চলতেছে, কোনো সমস্যা নেই। মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধ করতে পারলেই কমবে সড়কে প্রাণহানির মতো ঘটনা। তাই এসব অবৈধ যান চলাচল বন্ধে প্রশাসনকে আরো কঠোর হওয়ার তাগিদ সাধারণ মানুষের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। দেখছেন সংবাদ সকাল।